হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের ইতিমধ্যেই কিন্তু এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গিয়েছে। যারা এখনো সংগ্রহ করোনি তাদেরকে বলবো অবশ্যই সংগ্রহ করে নাও। তো আজকে আমরা পেজ 9 আমাদের এবিটিএ টেস্ট পেপারের আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেজ পেজ 9। এই 9 নম্বর পেজটা আমরা বাংলার আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে সেটা এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নের উত্তর যেগুলো সেগুলো কিন্তু তোমাদের ওই বইয়ের পেছনেই দেওয়া রয়েছে, তবুও আমরা একটু আলোচনা করে নেব। তারপরে আমাদের যে এসএকিউ প্রশ্ন মানে গল্প, কবিতা, প্রবন্ধ, গ্রামার যেগুলো রয়েছে সমস্তটা কিন্তু ভিডিওতে আলোচনা করে দেবো। তাহলে চলো শুরু করে দিই। আমাদের প্রথম যে প্রশ্ন, যে এমসিকিউ এর প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, এই উক্তির বক্তা ছিল তপনের ছোট মেসো। তো অপশন খ হবে কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন রয়েছে 2 এর দাগের, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো ছিল কি? একটি ছেঁড়া কম্বল। তো এটার কি উত্তর হবে? ঘ হবে কারেক্ট অ্যান্সার। 3-এর প্রশ্ন রয়েছে, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। তো ভয়ের কারণ কি ছিল? ভয়ের কারণ ছিল নদীর প্রতিহিংসা প্রবণ রূপ, মানে অপশন ক। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এটা অসুখী একজন কবিতার লাইন। তো তারা কারা? তারা হচ্ছে শান্ত হলুদ দেবতারা, মানে ঘ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, পায়ে পায়ে হিমানির বান। হিমানি কথার অর্থ কি? হিমানি কথার হচ্ছে তুষার। ঠিক আছে, তো তুষার হচ্ছে অপশন ক। তারপরে প্রশ্ন রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে তোমাদের পাতার পোশাক এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এটা ঘ হবে কারেক্ট অ্যান্সার। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। 12 আনা, ঠিক আছে। তো গ হবে কারেক্ট অ্যান্সার। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। এই নামটা সম্ভবত কে দিয়েছিলেন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। অপশন ক হবে। তারপরে প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? এটা হচ্ছে কালিদাসের উক্তি। পরের প্রশ্ন গ্রামার থেকে রয়েছে, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলা হয়? ক্রিয়ার সাথে যে পদের কোনো সম্পর্ক থেকেনি, যেটা প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, কোন পদ? সেটা হচ্ছে অকারক পদ। তো অকারক কি হবে? এখানে অপশন খ হবে কারেক্ট আনসার। রাজা গেলেন শিকারে। রাজা গেলেন শিকারে। গেলেন হচ্ছে ক্রিয়াপদ। আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি কি, কাকে, কোথায়, কেন, কি বৃত্তান্ত, এই সমস্ত দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি উত্তর পাচ্ছি? এইখানে আমরা প্রশ্ন করব গেলেন। রাজা কোথায় গেলেন? রাজা শিকারে গেলেন। তো উত্তর আসছে শিকারে। তাহলে এটা কি পদ? এটা হচ্ছে অধিকরণ। কোথায়, স্থান, সময়, কাল এই সমস্ত বোঝালে আমরা জানি অধিকরণ কারক হয়। তো এটা হবে গ। পরের প্রশ্ন যেটা রয়েছে, রাজায় রাজায় যুদ্ধ হয়। তো রাজায় রাজায় এটা কি জাতীয় পদ? এটা হচ্ছে ব্যতিহার কর্তা। তো অপশন গ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। এখানে এই চিহ্নিত পদটি মানে এই রামদাস, এটা কোন সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এটা কোন তৎপুরুষ? এটা হচ্ছে তোমার সম্বন্ধ তৎপুরুষ। এটাকে ভাঙলে কি হবে জানো? এটাকে ভাঙলে হবে রামের দাস। রামের, আচ্ছা হয়তো দেখা যাচ্ছে না, আমি হয়তো ঘিরে দিয়েছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, রামের দাস। ঠিক আছে, এটা সম্বন্ধ তৎপুরুষ। তো অপশন ক হবে কারেক্ট অ্যান্সার। পরের যে প্রশ্ন রয়েছে দেখো, 14 দাগে, তোরা সব জয়ধ্বনি কর। এখানে এটা কোন বাচ্যের উদাহরণ? এটা তোরা সব জয়ধ্বনি কর। তো এটা একদম পড়তি বাচ্চের রয়েছে। তো অপশন ক হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 15তে রয়েছে, আবার তোরা মানুষ হ। এই বাক্যটি হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য, যেখানে কোনো অনুরোধ, তারপরে তোমার আদেশ, নির্দেশ এই সমস্ত দেওয়া হয়, সেটাকে আমরা বলি অনুজ্ঞা সূচক বাক্য। পরের প্রশ্ন দেখো, কোনটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য কি? যে নিজেই কর্তা এবং কর্মের ভূমিকা পালন করে। তো ঘন্টা বাজে। ঠিক আছে, ঘন্টা বাজে হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নবরত্ন এই শব্দটি হচ্ছে আমাদের দ্বিগু সমাসের উদাহরণ। নব মানে 9টি, রত্নের সমাহার, তাকে আমরা বলি নবরত্ন। বোঝা গেল? এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন। এরপরে যেটা রয়েছে আমাদের 2-এর দাগের, সেটা হচ্ছে আমাদের এসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো প্রথম যে 2-এর দাগের 1-এর যে প্রশ্নগুলো রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু রয়েছে তোমাদের গল্প থেকে। গল্প 5টা গল্প রয়েছে, সেই গল্প থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন মানে এসএকিউ যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে 1 মার্কস করে। 19টা প্রশ্ন টোটাল আমাদেরকে লিখতে হবে এই 2-এর দাগ থেকে। প্রথম 2-এর দাগের পার্ট 1টা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তো শোরগোল, এটার কারণ কি? শোরগোল পড়ে যাওয়ার কারণ কি ছিল? এটা তো আমাদের জ্ঞানচক্ষু গল্পের লাইন। তো কেন বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল? কারণ তপনের লেখা গল্প আমাদের যে সন্ধ্যাতারা পত্রিকায়
প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত হওয়ার কথা, এই হওয়ার জন্যই কিন্তু সারা বাড়িতে শোরগোল, মানে চিৎকার চেঁচামেচি, একটা আনন্দের উৎসব যেটা, সেটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 2 এর দাগে প্রশ্ন রয়েছে, বড়বাবু হাসিতে লাগলেন কেন? বড়বাবু হাসির কারণটা কি ছিল? কারণ জগদীশবাবু যখন বলছেন যে গিরিশ মহাপাত্র তার যে একদম কি বলবো, তার যে সাজসজ্জা, তার যে আচার আচরণ, ঠিক আছে, তার মধ্যে যেটা একটা মেন ছিল, তার মাথায় একদম অত্যধিক ভাবে যে তেলের, যে নেবুর তেলের গন্ধ একদম ধারা শুদ্ধ লোকের মাথা পুরো ধরিয়ে দিয়েছিল। তো এই কথা শুনে কিন্তু থানার যে বড়বাবু, মানে নিমাই বাবু, তিনি হাসছিলেন। তারপরে প্রশ্ন দেখো, 3-এর দাগে, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? তো এখানে একটা প্রশ্ন আমি করি। এই প্রশ্নে দেখো, 2-এর দাগের প্রশ্ন কিন্তু জগদীশবাবু রয়েছে, দুটো গল্পে কিন্তু আমরা এই জগদীশবাবু চরিত্রের উল্লেখ পাই। প্রথম যে গল্পে আমরা জগদীশবাবুর উল্লেখ পাই সেটা হচ্ছে বহুরূপী গল্পে এক জগদীশবাবুর চরিত্র রয়েছে, আর যেটা রয়েছে পথের দাবি গল্পে, ঠিক আছে। তো এখানে এটা, এই যে 3-এর দাগের যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের রয়েছে বহুরূপী গল্প থেকে, ঠিক আছে। তো কিভাবে পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন না, একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে পায়ের কাছে তিনি ধরেছিলেন। তো পায়ের কাছে ধরা সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, সেই সুযোগে তিনি টপ করে জগদীশবাবু পায়ের ধুলো, মানে তাকে প্রণাম করে নিয়েছেন। পরের প্রশ্ন দেখো, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? সর্বপ্রথম এসেছিল অমৃতের মাথায়, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাইতে পারে না? তিনি 30 বছর বয়সে নদীর প্রতি তার যে একটা অসম্ভব ছেলে মানুষই, ঠিক আছে, সেটা একটা অস্বাভাবিক আচরণ, সেইটাই যে একটা পাগলামিরই নামান্তর ছিল, সেটা তিনি নিজেকে বোঝাতে পারতেন না। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট আসছি, আচ্ছা এটা পুরোটা দেখা যাচ্ছে, নামান্তরেরই তা নিজেকে বোঝাইতে পারে না, ঠিক আছে, এখানে এটাই লেখা রয়েছে। চলে আসছি নেক্সট প্রশ্ন দেখো, 2-এর দাগে 2-এর যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের কবিতা থেকে রয়েছে। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? এখানে অস্ত্রকে গানের দুটি বায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটা কি হবে? কবির ভূমিকা হবে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই উচ্চারিত হবে সভ্যতার শেষ পূর্ণবাণী, ঠিক আছে। তারপরে বলেছে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি, মানে আমাদের কাজ কি আর? আমাদেরকে ঐক্যবদ্ধ, আমাদের সংঘবদ্ধ হতে হবে, আরো হাতে হাত রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এটাই ছিল আমাদের করণীয়। নেক্সট যে প্রশ্ন রয়েছে, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কারণ, কারণ এই নিরপরাধ নিষ্পাপ শিশুদেরকে এই যুদ্ধ কিন্তু রেহাই দেয়নি, তাদেরকেও মৃত্যুবরণ করতে কিন্তু হয়েছে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? কারণ প্রলয়ঙ্কর শিবের যে একদম হট্টগোলের যে হাসি, ঠিক আছে, সেই হাসিতে কিন্তু চারিদিক, মানে চরাচর একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট। 2-এর দাগে 3-এর যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদের যে প্রবন্ধ, দুটো যে প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম, আরেকটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, দুটো প্রবন্ধ থেকে কিন্তু রয়েছে, যে কোনো 3টি প্রশ্ন করতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির নাম ছিল 2500 পাউন্ড, ঠিক আছে, 2500 পাউন্ড। পরের প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? এটাই বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানেই চলবে, যেমন অক্সিজেন, ঠিক আছে। চলো নেক্সট। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন ফেলে দিয়ে আসতেন? প্রথমে বলি কি ফেলে দিয়ে আসতেন, সেই কলা পাতাগুলো, ঠিক আছে। কেন না, কারণ বাইরে ফেললে সেটা গরুয়ে যদি খেয়ে নেয় তাহলে সেটা একটা অমঙ্গল, এটা একটা প্রচলিত কথা রয়েছে। তো গরুকে অক্ষর খাওয়ানো কিন্তু পাপ। নেক্সট, পরিভাষার উদ্দেশ্য ছিল ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। এরপরে আসবো আমরা গ্রামারের অংশ। 2-এর দাগে 4-এ আমাদের কিন্তু টোটাল 8টা গ্রামার কিন্তু করতে হবে, ঠিক আছে। 8টা প্রশ্ন, 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 8টা প্রশ্ন আমাদের করতে হবে। দেখো প্রথম প্রশ্ন করেছে শূন্য বিভক্তি কাকে বলে? তো আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। শব্দকে, শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে, তাকে আমরা বলি শূন্য বিভক্তি। একটা উদাহরণ দিয়ে দিই আমি। আমি যদি বলি রাম ভাত খায়, রাম ভাত খায়, এই যে রাম, ঠিক আছে, এই যে রাম, এই রাম, এই ময়ের পরে আমরা কিন্তু একটা উচ্চারণ করছি, কি জানো তো, উচ্চারণ করছি, যেটা শব্দকে পদে পরিণত করেছে, ঠিক কথা, কিন্তু
নিজে প্রকাশিত হয়নি, নিজে অপ্রকাশিত রয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। চলো নেক্সট, 2 এর দাগে প্রশ্ন কি রয়েছে, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ আবার মানুষ, আবার তোরা মানুষ। ঠিক আছে, তো আমি লিখলাম এখানে আবার তোরা মানুষ হ। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে, এ কার লেখা, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হবে। তো আমি এটা বলতে পারি যে এটা কে লিখেছে, এটা কে লিখেছে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে। যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা হয়, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা। পরে যে প্রশ্নটা রয়েছে দেখো 5 এর দাগে, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দিতে হবে। তো আমি বলতে পারি যে গায়ক গাইছে, লেখক লিখছেন। ঠিক আছে, এগুলো কিন্তু সব সমধাতুজ কর্তা। তো আমি লিখলাম যে গায়ক গাইছে, গায়ক গাইছেন। ঠিক আছে, গায়ক গাইছেন। চলো নেক্সট আসছে পরের প্রশ্ন, দেখো পরের এতটা পর্যন্ত আমরা করলাম। আচ্ছা, 2-6 প্রশ্ন রয়েছে, পঙ্কে জন্মে যা, এই ব্যাস বাক্যটির সমাসকে বদ্ধ করতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। একদম সহজ, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যা সেটাকে আমরা কি বলি, আমরা বলি পঙ্কজ। পঙ্কজ, যেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, পরের প্রশ্ন রয়েছে, প্রযোজ্য কর্তা কাকে বলে। যে কর্তা অন্যের প্রেরণায় কর্ম মানে নিজের কাজ সম্পাদন করে সেটাকে আমরা বলি প্রযোজ্য কর্তা। তারপরে প্রশ্ন রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু ঠক 16 আনায় বজায় রয়েছে। তো প্রথমে তোমরা এটাকে আমাকে বলো, এটাকে তো সরল বাক্যে পরিণত করতে বলছে, আমি তো করে দিলাম। কিন্তু এই যে বাক্যটা, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে, এটা আমাকে তোমরা জানাও যে এটা কোন বাক্যে রয়েছে, জটিল নাকি যৌগিক। এটা কোন বাক্যে রয়েছে, জটিল নাকি যৌগিক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এটাকে সরল বাক্যে করলে কি হবে, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ কিন্তু 16 আনায় বজায় আছে। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন রয়েছে, 9 কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় সেটাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য। যেমন নৌকা চলে, শাঁখ বাজে, ঘন্টা বাজে ইত্যাদি। চলো নেক্সট, বিশেষ্য খণ্ড কাকে বলে। যে অপ্রধান খণ্ড বাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ড বাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তাকে আমরা বলি বিশেষ্য খণ্ড। যেমন 7টি তারা জ্বলে ওঠে, এখানে 7টি তারা হচ্ছে বিশেষ্য খণ্ড। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ফার্স্ট যে পেজ নাম্বার 9 তার সম্পূর্ণ সলিউশন। আমাদের যে 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ সলিউশন। নেক্সট ভিডিওগুলো অবশ্যই আসবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।